আজকে আবার এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। এবারে আমি বলবো পেটের সমস্যা নিয়ে, কেননা আমি পেটের না, তাহলে পেটের সমস্যা নিয়ে বলতে হবে। তাহলে পেটের সমস্যা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কেননা আপনি ওই পয়েন্টারটা আমাকে পেটের সমস্যা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। কেন বলছি, আপনি যদি পেটকে দেখেন, এই টিউবটা মুখ থেকে নিচে অবধি 9 মিটার দূরে একটা টিউব দিয়েছেন ভগবান, সেটা এখানে মুখ থেকে শুরু হচ্ছে, অবভিয়াসলি নিচে অ্যানাসে যেখানে এন্ড করছে। টোটাল দৈর্ঘ্য একজন অ্যাডাল্টের হচ্ছে 9 মিটার। 9 মিটার। এইবারে এই 9 মিটার টিউবটার কাজ কি? এই টিউবটা ইন্টারেস্টিং, এটা কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে। যেমন ধরুন এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে, এই বিল্ডিং এ নিশ্চয়ই পাইপ আছে, ওই পাইপগুলো জলটা উপর থেকে নিচে নেমে গিয়ে ড্রেনে চলে যাচ্ছে, তার জন্য বিল্ডিং এর ভিতরে জল। তেমনি আমাদের এই পেট যেটা, এটা এদিকেও খোলা নিচেও খোলা, মানে ইট ইজ লাইক এ টিউব, একটা পাইপ। এন্ড ওই পাইপটা কিন্তু বডির ডিরেক্ট অংশ নয়। কেন অংশ নয়? কেন বডিতে ভিতরে আছে হার্ট, ফুসফুস, অন্যান্য অর্গান। দেখুন তারা সম্পূর্ণ প্রোটেক্টেড, কেউ কিন্তু প্রকৃতির সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড নেই। কিন্তু পেট উপর দিকেও খোলা, নিচের দিকেও খোলা, মানে একটা টিউব যেটা প্রকৃতির সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড। এরই ফল হচ্ছে প্রকৃতিতে যদি চেঞ্জ হয়, প্রকৃতিটা যদি আমাদের মতো না হয়, মানে নোংরা হয়, তাহলে কিন্তু সেটা আমাদের পেটকে বিশ্রীভাবে অ্যাফেক্ট করতে পারে। কেন এইটাই একমাত্র অর্গান যেটা ভগবান খুলে দিয়েছে, এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে। এবার এই পেটের কাজ কি? পেটের কাজ হচ্ছে খাবারটাকে নেওয়া। কোথা থেকে নেওয়া? এনভায়রনমেন্ট থেকে নেওয়া, প্রকৃতি থেকে নেওয়া। এবারে প্রকৃতি থেকে খাবারটাকে নিয়ে পেট প্রসেস করছে। প্রসেস করে ওর যে মেন পোর্শনটা, যেটা আমাদের পুষ্টিতে সাহায্য করতে পারবে, সেটা নিয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে। তাহলে যখনই এরকম প্রসেসিং হবে, যেমন আপনার কিচেনে আপনি ফুড প্রসেসিং করছেন, ফুড প্রসেসিং দেখুন অনেক কিছু যন্ত্র আছে। কিরকম যন্ত্র? গ্যাস ইউজ করছেন, কাটবার জন্য বটি ইউজ করছেন বা ছুরি ইউজ করছেন। তেমনি পেটেও যে পাচন হবে, তার জন্য অন্যান্য অ্যাক্সেসরি যন্ত্র দিয়েছেন ভগবান। যেমন দিয়েছেন লিভার, একটি অনেক বড় অর্গান বা অনেক বড় অংশ, যার ওজন একজন অ্যাডাল্টে হচ্ছে 1.5 থেকে 2 কিলো। 1.5 থেকে 2 কিলো। সত্যি কথা বলছি যে লিভার কি 2 কিলো লাগে? আমাদের লাগে না। লিভার যদি মাত্র 500 গ্রাম, মানে আধ কিলো বেঁচে থাকে, তাহলে কিন্তু মানুষটা বেঁচে থাকে। জানি না কেন ভগবান ডিসাইড করলেন যে লিভার থেকে এক্সট্রা দিয়ে, ওই গাড়ি স্টেপনির মতো। তার জন্য কি হয়, লিভার যদি কারো ড্যামেজ হয়, তার কিন্তু কোনো লক্ষণ নেই। যেমন অনেক মানুষ কি হবে, তারা বিভিন্ন নেশার পদার্থে আসক্তি পেয়ে যায়, আসক্তি পেয়ে যাওয়ার পরে ছাড়তে পারেন না। উনি ভাবেন আমার তো কোনো কষ্ট হচ্ছে না, তার মানে আমি ঠিক আছি। তা নয়, ওনার লিভার যতক্ষণ না আধ কিলোর কমে না চলে যাবে, ওনার কোনো লক্ষণ আসবে না। এটা হলো একটা লিভার। লিভারের কাজ হচ্ছে বিভিন্ন রকমের এনজাইম বা অন্যান্য পদার্থ পেটকে দেওয়া, যাতে পেট পাচন করতে পারে। তেমনি আছে অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু খুব ডেলিকেট অর্গান, তার জন্য কি করা হয়েছে, অগ্নাশয়টা কিন্তু পেটের পিছন দিকে দেওয়া হয়েছে, পিছন, যাতে খুব ভালোভাবে প্রোটেক্টেড থাকে। কেন কোনো চোখ যদি লাগে, তাহলে চোখটা সামনে ইউজুয়ালি বেশি লাগে, এবং যদি পিছনে লাগে, দেখুন বোন আছে, হাড্ডি আছে, হাড় আছে, মানে পিছনে আমাদের সিদ্ধার হাড় আছে, তেমনি রিব আছে, তাহলে পিছনটা বেশ প্রোটেক্টেড। সামনে কিন্তু পেটটা পুরো খোলা। সেই জন্য ভগবান কি করলেন, অগ্নাশয়টাকে দিলেন একবার পিছনে, যেন ম্যাক্সিমাম প্রোটেকশন থাকে। কেন এটা প্রচন্ড ডেলিকেট অর্গান এবং প্রচন্ড ইম্পর্টেন্ট অর্গান। ও কি করে, জুস দেয়, জুস পেটের মধ্যে জুস দেয়, যাতে খাবারটা আমরা হজম করতে পারি।
তারপরে পুষ্টি যে পদার্থগুলো করবে তারা কিন্তু পুষ্টির জন্য হজম হয়ে গেল, হজম হয়ে আমাদের রক্তে চলে গেল। যে পদার্থটা আমরা এক্সট্রা খেলাম, যেটা আমাদের কোনো বিশেষ কাজে লাগবে না পুষ্টিতে, সেটা পায়খানা হয়ে বেরিয়ে গেল। এবারে আপনি জানেন কি যে আমরা কত খাই এক বছরে? একটা অ্যাডাল্ট এক বছরে 500 কিলো খান, 500 কিলো। তাহলে 500 কিলোগ্রাম হজম করতে হবে আমাদের এই পেটকে, ছোটখাটো কথা তো না। 500 কিলো হজম করতে গেলে যেমন একটা ফ্যাক্টরিতে যদি প্রচুর পরিমাণে প্রসেস করতে হয়, তাহলে ওতে কি হয়? ধোঁয়া বের, বর্জ্য পদার্থ বের। তাহলে আমাদেরও বর্জ্য পদার্থ হচ্ছে পায়খানা, স্টুল, ধোঁয়া হচ্ছে গ্যাস। আমি জানি অনেক রোগী আমাদের কাছে আসেন, বলেন ডাক্তারবাবু পেটে গ্যাস হয়েছে, ডাক্তারবাবু পেটে গ্যাস। এবারে গ্যাস কিন্তু পেটে সত্যি হয়। কেন? খাবার যখন পাচন করা হয়, সেই পাচন পদ্ধতির সময় গ্যাস হয়। এবারে আমি এখানে একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। এই হচ্ছে তাহলে পেটে আপনি দেখতে পাচ্ছেন, এটা খাবার না, এটা খাবার না, এখান থেকে আর দূর। এটা অ্যারাউন্ড 18 ইঞ্চ বড়, অ্যাডাল্টে 18 ইঞ্চ, 18 ইঞ্চি। এইটা হচ্ছে স্টমাক, স্টমাক মানে এটা হচ্ছে খাদ্য নালী, ওকে। তার মানে এটা হচ্ছে পাকস্থলী। তারপরে দেখুন এটা ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? 4.5 মিটার, 4.5 মিটার। এবারে ক্ষুদ্রান্তকে কি করেছেন ভগবান? প্রচুর ভিতরে ফোল্ড করে দিয়েছেন, এরকম ফোল্ডের মধ্যে আবার ছোট ছোট ফিঙ্গার লাইক প্রজেকশন করেছেন। কেন করেছেন? যেমন আপনি যদি আপনার টাওয়ালটা দেখেন, দেখবেন টাওয়ালটা কিন্তু রোয়া রোয়া আছে। কেন রোয়া রোয়া আছে? রোয়া রোয়া এই জন্য আছে যাতে জলটা সে টেনে নিতে পারে। তাহলে জল কি করে টানে? যত সারফেস এরিয়া বেশি হবে তত জল বেশি টানে, যত সারফেস এরিয়া বেশি হবে। যত সারফেস এরিয়া বেশি হবে তত বেশি টাওয়ারটা শুষে নিতে পারে। সেটা আমাদের ক্ষুদ্রান্ত হচ্ছে 4.5 মিটার, কিন্তু এটাকে যদি পুরো স্ট্রেট করে দেওয়া, সোজা করে দেওয়া যায়, কেন টাওয়ালের মতন রোয়া রোয়া আছে, তাহলে হবে 400 স্কোয়ার মিটার, 400, তার মানে 10 গুণা। এটা উনি কেন বললেন? যাতে ক্ষুদ্রান্ত আমাদের যে খাবারগুলো পুষ্টির জন্য যেগুলো লাগে সেগুলো শোষণ করে দিতে পারে। তারপরে দেখুন এইটা হচ্ছে বৃহদন্ত, বৃহদন্ত থেকে এটা হচ্ছে রেকটাম, মানে পায়খানার রাস্তা, সেখান থেকে পায়খানা বেরিয়ে যাচ্ছে। এই বৃহদন্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। এইবারে কি হচ্ছে? এটা পাইপ। তাহলে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করি কি? এই পাইপের মধ্যে ঢুকি, যেমন করে প্লাম্বাররা কাজ করে, ওকে, যেমন করে ওনারা প্লাম্বাররা কাজ করে। আমরা উপর দিকে ঢুকি, সেটা একটা এন্ডোস্কোপ, উপর থেকে এন্ডোস্কোপ। আবার নিচের দিকে ঢুকি, সেটা হচ্ছে কোলোনোস্কোপ। কোলোনোস্কোপটা, কোলনটা হচ্ছে লম্বা কত? 1.5 মিটার। কিন্তু আমাদের যে কোলোনোস্কোপটা ইউজ করি সেটা কত লম্বা? 1.5 মিটারের চেয়ে অনেক কম। কি করে ঢুকবে? তার জন্য যেমন করে পায়জামায় সরকা পেরো পড়ায়, কি করে? প্লিট করে করে প্লিট করে করে প্লিট করে করে সরকাটা পেরো। তার ফলে আপনার সরকাটা হয়তো ছোট কিন্তু পায়জামাটা অনেক বড়। সেরকম আমরা কোলোনোস্কোপে কোলনটাকে প্লিট করি, বৃহদন্ত থেকে প্লিট করি, আর পেন্ডোস্কোপটাকে ঢুকলাম, দিয়ে প্লিট করে ওকে টেনে নিলাম, তারপর আবার একটু ঢুকলাম, প্লিট করে টেনে নিলাম। এইবারে আমরা ওখানে যে ওটাই করি যেমন প্লাম্বাররা করে। কি করে? কোথাও কিছু কাটতে হলে কেটে দিই, কোথাও কিছু সেলাই করতে হলে সেলাই করে, কোথাও কিছু ইনজেকশন করতে গেলে ইনজেকশন করি, ওকে। এছাড়া আমরা এই পার্টটা যেটা 4.5 মিটার, এটাকে আগে বলা হতো ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স মানে ওখানে যাওয়া যায়, সত্যি যাওয়া যায়। কিন্তু এখন একটা নতুন আবিষ্কার হলো যার নাম হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি। কেউ কি ক্যাপসুল এন্ডোস্কোপির নাম শুনেছেন? হাত তুলতে কি কে কে ক্যাপসুল এন্ডোস্কোপির নাম শুনেছেন? ওকে, ক্যাপসুল এন্ডোস্কোপিটা খুব ইন্টারেস্টিং টেকনোলজি।
এই ছোট একটা ক্যাপসুল, কিন্তু ক্যাপসুল নয় ওটা, ওটা ভিডিও ক্যামেরা। ওতে আবার লাইট বেরোয়, লাইট বেরোয়। আর তার সঙ্গে ও কি করে, ক্যামেরাটা কি করে, প্রত্যেক সেকেন্ডে দুটো করে ছবি তোলে। ও যখন পেটের মধ্যে দিয়ে যায়, ছবি তুলতে তুলতে যায় 8 ঘন্টা 10 ঘন্টা। তাহলে সেকেন্ডে যদি দুটো ছবি তোলে আর 8 ঘন্টা 10 ঘন্টা ছবি তোলে, তার মানে ও 8 ঘন্টা 10 ঘন্টায় 60 থেকে 70,000 ছবি তোলে। এবারে ছবি তোলার পরে কি করে, যে সিস্টেম দিয়ে রেডিও চলে, দেখুন রেডিওতে হয়তো কলকাতার আকাশবাণীতে কথা হচ্ছে, আপনি এখানে শুনছেন কি করে শুনছেন, কোনো তাত্ত্ব নেই, সেটা বলে রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন, ওটা তার দিয়ে আসতে হয়। তেমনি এই ক্যাপসুলটা কি করে, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার ইউজ করে, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার ইউজ করে, আর ভিতরের যে ছবিগুলো তুললো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় বাইরে একটা কম্পিউটার। তারপরে আমরা কি করি, ওগুলো সব স্টিল পিকচার, ওগুলো সব স্টিল পিকচার। কিন্তু আপনি জানেন যে ছবিকে আমরা যদি, যেমন ছোটবেলায় আমরা এক্সপেরিমেন্ট করতাম, একটা কাগজে একদিকে পাখি আঁকা আছে, অন্যদিকে খাঁচা আঁকা আছে। কাগজটা যদি ড্রামটার উপরে ঘোরান, দিয়ে যদি পাখি আর খাঁচা এটা যদি 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে ঘুরে যায়, তাহলে আপনার চোখে দেখেন একটা খাঁচার ভিতরে একটা পাখি। তাহলে সেই রকম আমরা যখন 60 থেকে 70,000 ইমেজ দেখি, 60 থেকে 70,000 ইমেজ দেখি এট এ পার্টিকুলার স্পিড, তখন ওটা একটা ভিডিও হয়ে যায়। ওকে, ভিডিও। তার মানে আমাকে একটা যদি ক্যাপসুল দেখতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে, আমি কি দেখছি, আমি মুভি দেখছি। কিসের মুভি? পেটের ভিতরের মুভি। তাহলে আপনারা এনজয় করেন রিয়েল সিনেমা, আমাদেরকে এনজয় করতে হয় পেটের ভিতরের মুভি, কেন তার মাধ্যমেই আমরা রোগ ধরতে পারি। তাহলে দেখুন এখানে টেকনোলজি, টেকনোলজি, ডেডিকেশন, মেকানিক্যাল ওয়ার্ক, এভরিথিং এক হয়ে যাচ্ছে। সেই জন্য আমি কবিতা লিখি। আমি ডাক্তারদের হয়ে একটা কবিতা একটা লিখেছিলাম, তার একটা পার্ট আমি আপনাদেরকে শোনাই। জীবনের জলসা ঘর থেকে তোমরা আমায় বিদায় দিয়েছো। একজন ডাক্তার বলছেন, কাদিকে বলছেন? আপনাদেরকে বলছেন। জীবনের জলসা ঘর থেকে তোমরা আমায় বিদায় দিয়েছো, নীরব স্বীকারোক্তি। জানি জীবন আমার জন্য নয়, মরণ আমার দোষ, আনন্দ আমার জন্য নয়, নিষ্ঠুর পুরবী আমার নিত্য সঙ্গী। তার মানে যখন একজন মানুষ বসে বসে টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, সিনেমা দেখছেন, আমরা কিন্তু ক্যাপসুলের ভিডিও দেখছি, তার মাধ্যমেই রোগ নির্ণয়। এবারে চিকিৎসা শাস্ত্র আজকাল এক্সপেন্সিভ, এতে কোনো ডাউট। কেন ডাউট নেই? তার কারণ হচ্ছে আগে একজন ডাক্তারবাবুর কি লাগতো, একটি পেন লাগতো, একটি কাগজ লাগতো, আর একটি স্টেথোস্কোপ। ওকে, তাহলে স্বাভাবিক কোনো ডাক্তারবাবুর জন্য একটা কাগজ, পেন, স্টেথোস্কোপের তো কোনো মূল্য নেই, উনি লিখে দিতেন। কিন্তু এখন আমাদেরকে যদি রোগ নির্ণয় করতে হয়, এই সকল টেকনোলজি ইউজ করতে হয়। আর টেকনোলজি ক্যাপসুল যেটা তৈরি হয়, ওটা প্রথম আবিষ্কার করেছিল ইসরায়েলের সায়েন্টিস্ট, এবং এর দাম হচ্ছে $300, এবং একটি ক্যাপসুল একটি পেশেন্ট ইউজ হয়ে গেলে ও শেষ হয়ে যাবে, ওর কোনো দাম নেই। তাহলে $300 মানে প্রায় 30 থেকে 40,000 টাকা। তাহলে একটা ক্যাপসুল করতে প্রায় 60 থেকে 70,000 টাকা পড়ে যায়। তাহলে স্বাভাবিক এখন চিকিৎসা এক্সপেন্সিভ হয়ে গেছে। এইবারে আরেকটা কথা বলি পেটের ব্যাপারে। পেটের ব্যাপারে আরেকটা কথা হচ্ছে যে পেটের মধ্যে মাইক্রোবস আছে। মাইক্রোবস মানে ব্যাকটেরিয়া, মাইক্রোবস মানে ভাইরাস, মাইক্রোবস মানে ফাঙ্গাস। এবং এই যে মাইক্রোব, ইন্টারেস্টিং, এই মাইক্রোব আমরা পেলাম কোথায়? যখন আমরা জন্ম নিই, মায়ের পেটের ভিতর থেকে বেরিয়ে আসি, তখন মায়ের যে মাইক্রোব সেটা আমরা অ্যাকোয়ার করি। তাহলে আমাদের সেই জন্যই মায়ের সঙ্গে আমাদের একটা মিল হচ্ছে আমাদের জিনের মিল। দ্বিতীয় মিল হচ্ছে যে মাইক্রোবায়োটা, ওটা আমরা মায়ের কাছ থেকে পেয়েছি। 2 নম্বর হচ্ছে তারপরে মাইক্রোবায়োটাটা কি হয়, যে মাইক্রোবায়োটাটা প্রথম 2 বছর বাচ্চারা যেখানে থাকে সেখানে ও কিন্তু ঘুরতে ঘুরতে
মাটি থেকে সবকিছু তুলে খায়। তার মানে কি বাড়ির লোকের মাইক্রোবায়োটাটাও কলোনাইজ করে। এইবার ওই মাইক্রোবায়োটাটা কিন্তু ফরেন, মানে কি এগুলো ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া মানুষকে মেরে দিতে পারে ইনফেকশন করে। কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যে আমাদের পেটে থাকে ওরা ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, ওরা বন্ধুর মতো ব্যাকটেরিয়া। যেমন ধরুন আপনি একটা যদি বাড়িতে বাঘও পোষেন বা একটা কুকুর পোষেন, একটা বাঘ কিন্তু মানুষকে মেরে দিতে পারে, কিন্তু দেখবেন যখন যখন ওকে পুষবেন ওর সঙ্গে আপনার রিলেশনশিপ ভেরি ফ্রেন্ডলি, ও আপনাকে বাঁচাবে, আপনি ওকে বাঁচাবেন। তেমনি ব্যাকটেরিয়া এমনিতে হয়তো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, ইনফেকশন করতে পারে, কিন্তু এই ব্যাকটেরিয়া ফ্রেন্ডলি হয়ে গেছে। কেন হয়ে গেছে? হয়ে গেছে এই জন্যে যে এই ব্যাকটেরিয়া আর আমি একই সঙ্গে বড় হয়েছি, যখন আমরা দুজনাই ছোট ছিলাম, তার জন্য ফ্রেন্ডলি হয়ে গেছে। এবার এই ব্যাকটেরিয়া এখন সায়েন্স বুঝতে পারছে যে আমাদের স্বাস্থ্যের একটা বড় বড় প্লেয়ার হচ্ছে গাট মাইক্রোবায়োম। সেই জন্যে চরক সংহিতাতে লেখা হয়েছিল, এককালে আমি বলেছি মেডিকেল সিস্টেম অফ ইন্ডিয়া ওয়াজ টপ ইন দ্য ওয়ার্ল্ড। চরক সংহিতা এন্ড সুশ্রুত সংহিতা ওয়াজ দ্য গ্রেট মেডিকেল সিস্টেম। সুশ্রুত ছিলেন সার্জন, চরক ছিলেন ফিজিশিয়ান, এবং চরক লিখেছিলেন যে সমস্ত রোগ, তাতে ব্রেনের রোগ হোক, তাতে হার্টের রোগ হোক, সমস্ত রোগ অরিজিনেট করে পেটে। উনি বলেছিলেন যে পিত্ত, বায়ু এবং কাফা মানে মিউকাস, পিত্ত মানে বায়ু, বায়ু মানে গ্যাস, যে গ্যাস নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, এরাই কিন্তু সারা শরীরের রোগ হবে কি হবে না সেটা নির্ধারণ করে। আমরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব কি হবে না সেটা নির্ধারণ করে। তাহলে ভালো মাইক্রোবায়োটা থাকা খুব দরকার। কেন আমি এই কথা বলছি? এই কথা এই জন্য বলছি যে আকছার আমরা দেখেছি একটু পাতলা পায়খানা হলো আর তারপরে দোকানে গেলেন, কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করে অ্যান্টিবায়োটিক নিয়ে নিলেন। ঠিক আছে, খুব খারাপ। কেন এই অ্যান্টিবায়োটিক এই মাইক্রোবায়োটাকে ধ্বংস করে। মাইক্রোবায়োটা কিন্তু এমন ভাবে বড় হয়েছে, কিন্তু চায় বাঁচতে, ও মরতে চায় না। সেই জন্য যেমনি আপনি অ্যান্টিবায়োটিক খেলেন ও কমে গেল, তারপরে আবার ধীরে ধীরে ও ফিরে আসার চেষ্টা করে। কিন্তু রিপিটেডলি যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় তাহলে প্রচন্ড ক্ষতি হয়। তাহলে মাইক্রোবায়োটা একটা ভেরি ইম্পর্টেন্ট অর্গান। ওটা পেটের মধ্যে থাকে, ওটা ফরেন ব্যাকটেরিয়া হচ্ছে, কিন্তু ওরা আমাদের বন্ধু হয়ে গেছে, কারণ আমরা একসঙ্গে বড় হয়েছি। ওকে, এবারে পেটের সাধারণ লক্ষণ কি হয়, কি কি কষ্ট নিয়ে আমাদের কাছে রুগী আসে? অম্বল, পেটে ব্যথা, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, এন্ড ডায়রিয়া মানে পাতলা পায়খানা। এই তো অম্বল, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, এই তো নিয়েই আসে সাধারণত। লিভারের রোগ হলে জন্ডিস নিয়ে আসে, লিভারের রোগ হলে জন্ডিস নিয়ে আসে। আজকাল এই প্রসঙ্গে বলে দিচ্ছি, হেপাটাইটিস এ প্রচন্ড হচ্ছে। হেপাটাইটিস এ আমাদের জানা ছিল যে খুব ইনোসেন্ট ভাইরাস, খুব ইনোসেন্ট, বিশেষ কিছু ক্ষতি করে। এখন আমরা দেখছি ডায়রিয়া বাই হেপাটাইটিস এ এত ডেঞ্জারাস হয়ে গেছে, মানুষ মেরে দিচ্ছে। ইয়াং মানুষ জীবন শেষ হয়ে যাচ্ছে, অথবা আমাদেরকে এমার্জেন্সি লিভার ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্ট খুব বড় জিনিস। কেন? একটা লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে যে কোনো সংস্থাতে আপনি যান, সরকারি হোক প্রাইভেট হোক, 25 থেকে 30 লাখের কমে করা যাবে না। নেক্সট হচ্ছে একজনকে ডোনার হতে হবে, একজনকে দিতে হবে। ওকে, কারণ লিভার বলছি 2 কিলোর অন্তত আমরা কিছুটা অংশ নিয়ে নেব, দিয়ে এই রোগীটিকে দিয়ে দেবো। তাহলে যিনি দেবেন তিনিও কিন্তু রিস্ক নিচ্ছেন একটা বড় অপারেশন। তাহলে হেপাটাইটিস এ ছড়ায় কি করে? হেপাটাইটিস এ ছড়ায় ফিকোরাল ট্রান্সমিশন, মানে কোন হেপাটাইটিস এ রোগী যদি পায়খানা আপনি খান তাহলে আপনার হেপাটাইটিস এ হতে পারে। লোক বলবে কি করে পায়খানা খায় না? স্যার, পায়খানা আবার কেউ খায় না? নিশ্চয়ই। রাস্তার ধারে ধারে আমরা দেখি মানুষ খাবার খাচ্ছে, আমরা দেখি যে তারা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস খাচ্ছে, তারা হেপাটাইটিস এ খাচ্ছে।
তারা হেপাটাইটিস ই খাচ্ছে। কেন না ওখানে রাস্তার ধারে যে খাবারটা রাখা আছে খোলা, ওর উপরে আপনি একটা কাঁচ পেতে দিন, কাঁচ পেতে দিয়ে 2 ঘন্টা বাদে ওই কাঁচটাকে তুলে নিয়ে দেখুন ওতে কি আছে, দেখবেন দুটো আছে। কোথা কাটে? রাস্তা। তো রাস্তাতে তো মানুষের পায়খানা আছে, গরুর পায়খানা আছে, কুকুরের পায়খানা আছে, ওরই গুঁড়োগুলো কিন্তু যাচ্ছে খাবারে, আর ওটা আপনি যত্ন করে খাচ্ছেন। তাহলে সাহেব বি কেয়ারফুল, ফুড হাইজিন প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জন্যই বললাম যে আমাদের এই টিউব যেটা, এই টিউবটা পুরো ওপেন, লাইক এই বাড়িতে যে প্লাম্বার পাইপগুলো লাগিয়েছে ছাদের থেকে জলটা নিয়ে এসে ড্রেনে ফেলছে, পুরোটা ওপেন, বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে না, বাইরে নিয়ে যাচ্ছে। তেমনি আমাদের এই জিআই ট্র্যাকটা পুরোটা ওপেন। এইবারে তারপরে আমি বলি যে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগগুলো আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি, কিন্তু চিকিৎসা করতে গেলে ক্লাসিফাই করতে হবে। সব সাবজেক্টেই দেখুন ক্লাসিফাই করে। যেমন এই বাড়িটা যিনি বানিয়েছেন উনি বলেছেন প্রথমে আমার ইটের কাজ হবে, সিমেন্টের কাজ হবে, তারপরে বলেছেন আমার দরজা জানলার কাজ হবে, গ্রিলের কাজ হবে, তারপরে বলেছেন আমার পুট্টির কাজ হবে, পেন্টিং এর কাজ হবে। তেমনি আমরাও তাই করি। পেটের যত অসুখ তাকে আমরা ক্লাসিফাই করি, যে ভাই উপর পেটের অসুখ না নিচের পেটের অসুখ। পেটের অসুখ যেটা আছে তাতে শুধু পায়খানা পাতলা হচ্ছে, পায়খানা শক্ত হচ্ছে, কি সঙ্গে পেটে ব্যথা আছে কি নেই, এইভাবে আমরা ক্লাসিফাই করি। এবারে ক্লাসিফাই করে আমরা প্রথমে রোগ নির্ণয় করার চেষ্টা করি। এইবারে রোগ নির্ণয় করার যে চেষ্টা করি, তাহলে রোগ নির্ণয় আমরা কি করি? রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন কমিটি গঠন হয় দুনিয়াতে। এই যে একটি কমিটি, এর নাম হচ্ছে রোম ফাউন্ডেশন, যেটা এখনই ডক্টর পটকবেল বললেন যে রোম ফাউন্ডেশনের কথা। এই হচ্ছে রোম 4 কমিটি, মানে ডিফারেন্ট টাইম যে কমিটিটা বসে, যে রোগের নির্ণয় করে কিভাবে হবে, সারা পৃথিবীর ডাক্তারবাবুরা কি করে রোগটা নির্ণয় করবেন তার নিয়ম কানুন তৈরি। সেই নিয়ম কানুন তৈরি হয় রোমে বসে। রোম ইতালির একটা শহর, ওই রোমে বসে তৈরি হয় বলে এর নাম হচ্ছে রোম ক্রাইটেরিয়া। এইবারে কি হয় দেখুন, রোম ক্রাইটেরিয়াতে কিন্তু আমার ওইখানে ছবি রয়েছে, পরেরটা হচ্ছে রোম 5, এই যে আমি দাঁড়িয়ে আছি। এইবারে এইগুলো ইম্পর্টেন্ট কেন হয়? যে একটা দেশ, আমার দেশ বড় হবে কি হবে না সেটা নির্ভর করে আমার দেশবাসী। ধরুন আজকে যদি বর্তমানের একটা কলেজে যদি 5টা নোবেল লরিয়েট থাকেন, তাহলে কলেজ থেকে ইম্পর্টেন্ট নয়, সারা পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। পৃথিবী থেকে সব লোক আসবেন, এসে বলবেন ওই কলেজটি আমার দেখার আছে। কেন দেখার আছে? ওই ছোট্ট কলেজটিতে 5টি নোবেল লরিয়েট। তেমনি আমরা চাইবো যে আমাদের যারা স্টুডেন্ট বা ছাত্র, তারা কিন্তু পৃথিবীর সব জায়গায় যে ভারতের একটা স্থান করে দিন, তবে তো অতুল প্রসাদ সেনের সেই কবিতাটা সত্যি হবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন বলে। তাহলে থাকবে আমরা সবাই একজন সোলজার। যেমন আমার আরেকটা কবিতার লাইন আমি আপনাকে বলি, কবিতাটা ডাক্তার দিয়ে লেখা, তার একটা প্যারা হচ্ছে, আমি ছুটি অক্লান্ত নাবিক সংসারের কর্তব্য তারায়, কর্মযোগী আমি চিকিৎসা সৈনিক কর্ম অবিরাম নিরূপণ। মানে আমরা ডাক্তাররা অ্যাকচুয়ালি সৈনিক। কিসের সৈনিক? চিকিৎসার সৈনিক। তো তাই তো বলেছে যে আমি ছুটি অক্লান্ত নাবিক, ক্লান্ত আমরা হতে পারি, আমি ছুটি অক্লান্ত নাবিক সংসারের কর্তব্য তারায়। হ্যাঁ, ডাক্তারবাবু পয়সা রোজগার করেন, কিন্তু বলুন তো ওই পয়সাটা উনি ভোগ করেন কি? জিজ্ঞেস করুন তো এখানে যারা বেশি ডাক্তারবাবু, ওনারা খেতে তো আমি পান। তাহলে ডাক্তারবাবু চিকিৎসা যে পয়সা রোজগার করেন ওটা সংসারে যায়, ওটা সমাজে যায়, ওটার থেকেই প্রতিষ্ঠান তৈরি হয়। তো আমি ছুটি অক্লান্ত নাবিক সংসারের কর্তব্য দ্বারায়, কর্মযোগী আমি চিকিৎসা সৈনিক কর্ম অবিরাম নিরূপণ। ওকে, নাও এইটা হচ্ছে রোম কমিটির ব্যাপারে বললাম। এইবারে আমি চলে যাই এর থেকে আরেকটু আগে, এই পেশেন্টটাকে আমি ছেড়ে দিই আরেকটু আগে। এই যে আমি এখনই অ্যান্টিবায়োটিকের কথা বলছি, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে যতজন আছেন তারা যদি শুধু একটু ডায়রিয়া হলে নরফ্লক্স টিজেড না খান, তাহলে বলবো ধরো এরকম করে হাতটা ছাড়াই। তার মানে নরফ্লক্স টিজেড খাবেন না, কাউকে খেতে দেবেন।
কারণ এইটা প্রচন্ড ডেঞ্জারাস, শুধু আপনার জন্য পুরো সমাজের জন্য। আজকে ইন্ডিয়াতে আমাদেরকে যখনই কোনো রোগী আসে ইনফেকশন নিয়ে, তখন এত হাই লেভেল অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় যে ছোটখাটো অ্যান্টিবায়োটিক তাদের কাজ করে না। কেন করে না? তার কারণ ছোটখাটো অ্যান্টিবায়োটিক ওনারা ওষুধের দোকান থেকে বিনা প্রেসক্রিপশন কিনে কিনে খাওয়াতে এবং ওটা টোটাল কোর্সটা করেননি। তার ফলে কি হচ্ছে, ব্যাকটেরিয়া গুলো শিখে গেছে কি করে অ্যান্টিবায়োটিকটাকে শেষ করতে। তার ফলে ওই অ্যান্টিবায়োটিক গুলো আমাদের কাছে অকেজ হয়ে গেছে। এগুলি অ্যান্টিবায়োটিক গুলো অস্ত্রের মতো, যেমন আমাদের ব্রহ্মস আছে, আমাদের অগ্নি আছে, কিন্তু ওই অগ্নি ব্রহ্মস যদি আমাদের পাশাপাশি সব দেশগুলো টেকনোলজিটা শিখে যায়, তাহলে ওরা নিউট্রালাইজ করে দেবো ওয়ারের সময়। সেরকম আমাদের সৈনিক, আমরা চিকিৎসা সৈনিক, আমাদের ব্রহ্মস হচ্ছে অ্যান্টিবায়োটিক, আমাদের ব্রহ্মস হচ্ছে বিভিন্ন রকমের হায়ার লেভেল অ্যান্টিবায়োটিক। কিন্তু ওগুলো যদি আপনারা এমনি খেয়ে খেয়ে নষ্ট করে দেন, তাহলে কিন্তু আমরা চিকিৎসা সৈনিক হাঁটতে বাধ্য, আমরা মরতে বাধ্য। ওকে, মানে আমাদের যখন রুগী মরে আমাদেরও কষ্ট হয়, ভাববেন না যে আমাদের কষ্ট হয় না, রেদার অনেক সময় আমাদের খুব বেশি কষ্ট হয়। কেন? ওই রুগীটার রেসপন্সিবিলিটি আমাদের হাতে, আমাদের রাত্রে ঘুমায়। তাহলে স্বাভাবিকভাবে প্লিজ অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না আননেসেসারি। এইটা একটা সার্ভে করেছিলাম আমরা। সার্ভেটাতে কি করেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে 5-6টা 8টা যদি দেশ নেন, আমরা নিয়েছিলাম জাপান, আমরা নিয়েছিলাম সাউথ কোরিয়া, আমরা নিয়েছিলাম চায়না, আমরা নিয়েছিলাম সিঙ্গাপুর, আমরা নিয়েছিলাম ইন্ডিয়া। দিয়ে ওখানে দেখিয়েছিলাম যে যদি কারো অ্যাকিউট পেটের গ্যাস্ট্রোএন্টেরাইটিস হচ্ছে না, পাতলা পায়খানা হচ্ছে, কোন দেশে কি ওষুধ ইউজ হচ্ছে। তাতে ইন্টারেস্টিংলি দেখা গেল যে ইন্ডিয়াতে আকছার শুধু অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে, ওয়ারেস কোনো দেশে অ্যান্টিবায়োটিকও ইউজ হচ্ছে, প্রোবায়োটিকও ইউজ হচ্ছে। আর কোনো দেশে যেমন সিঙ্গাপুরে, জাপানে অ্যান্টিবায়োটিক ইউজ করছেই না, শুধু প্রোবায়োটিক ইউজ করছে। তাহলে প্রোবায়োটিক খাওয়া ভালো যদি আপনার পেটের গন্ডগোল হয় ছোটখাটো, যাতে আপনার জ্বর নেই, যাতে আপনার পায়খানার সময় রক্ত বেরোচ্ছে না, আপনি বাজারে যেয়ে কিনবেন প্রোবায়োটিক কিনে খাবেন। তার সঙ্গে ওই লোমোটিল বলে কিছু ওষুধ হয় যেগুলো পায়খানাটা বন্ধ করে দেয়, ওটা খাবেন। ওরাল রিহাইড্রেশন সলিউশন খাবেন, না পেলে লেবু আর চিনি আর নুন মিশিয়ে জল দিয়ে শরবত করে খাবেন। ওকে, এইবারে কি হয়েছে, তাতেও যদি না কমে তখন ডাক্তারবাবুর কাছে, নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না। ওকে, এটাতে কি দেখা যাচ্ছে দেখুন, এই কান্ট্রিগুলো আইদার অ্যান্টিবায়োটিক ইউজ করছে না, শুধু প্রোবায়োটিক ইউজ করছে। আর ইন্ডিয়া শুধু অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে, কোনো প্রোবায়োটিক ইউজ হয় না। whereas antibiotic is very harmful. এবারে আমি চলে যাই প্রোবায়োটিকটা কি বলবো? আচ্ছা, আমাদের কাছে পেশেন্ট আসে, তারা বলেন ডাক্তারবাবু গ্যাসের ওষুধ খাচ্ছি গত 3 বছর ধরে, 4 বছর ধরে খাচ্ছি। আমরা শুরু করলেন কি করে না, বললো ডাক্তারবাবু প্রথমে আমার পেটে একটু গন্ডগোল হয়েছিল, একজন ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছি। এবারে দেখাতে যাওয়ার পরে ডাক্তারবাবু একটা ওষুধ লিখেছিল, ওমিপ্রাজোল প্যান 40। তারপরে 2 মাস খেলাম, 2 মাস খেয়ে ডাক্তারবাবু যায়নি, আমি খেতে শুরু করলাম। 4 বছর 5 বছর ধরে খাচ্ছি। তারপরে আমি আবার কি করছি, আরো 10 জনকে বলেও দিচ্ছি যেটা খাবো। ভেরি ব্যাড। কেন না, এই ধরনের ওষুধগুলো ক্ষতি করতে পারে আননেসেসারি ইউজে। মানুষ বলে গ্যাসের ওষুধ, আমি বলছি ওটা গ্যাস বানাবার ওষুধ। তার মানে কি হয় যে ভগবান লিখেছেন যে আমার পেটে ওই যে বললাম না বৃহদন্তটা হচ্ছে আপনার পায়খানার মতো। নিয়ে আসি এবার ওই ছবিটা। বৃহদন্তটা হচ্ছে পায়খানা, যেমন আমাদের আছে বাড়িতে, তো পায়খানাটা হচ্ছে বৃহদন্ত। কেন? এই জায়গাটা নোংরা, এখানে পায়খানা। আর এই যে ক্ষুদ্রান্ত হচ্ছে এটা কিচেন রান্নাঘরটা পরিষ্কার, তাই তো? রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর আমাদের পায়খানার পরিমাণে একটু নোংরা তো থাকি। এইরকমই ব্যবস্থা, প্রকৃতি এইরকমই ব্যবস্থা করেছে যে আপনার পায়খানাটা মানে বৃহদন্তটা একটু নোংরা থাকবে, কারণ ওখানে পায়খানা জমা থাকবে। আপনার ক্ষুদ্রান্তটা, আপনার কিচেন হচ্ছে, আপনার রান্নাঘর হচ্ছে পরিষ্কার। কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকবে কি করে? জল তো ঢুকছে এনভায়রনমেন্ট থেকে, ফুচকা খাচ্ছে, ফুচকা মানে কি? ফুচকা মানে নোংরা জল, তাই তো?
এগুলো ওটা যদি খাবে তাহলে তো সোজা ক্ষুদ্রান্ত যাবে, ক্ষুদ্রান্ত নোংরা করে দেবে। তার জন্য ভগবান কি করলেন, এই স্টমাকে দিয়ে দিলেন অ্যাসিড। এই যে স্টমাক, এটা পাকস্থলী, এখানে দিয়ে দিলেন অ্যাসিড। ওই অ্যাসিডটাকে তুলে আপনার হাতে দিয়ে দিন, হাতটা জ্বালা করবে, কারণ ওর পিএইচ হচ্ছে 1.5। কেন দিলেন উনি? কি স্মার্ট। উনি দিলেন এই জন্যে দুটো কারণ। একটা হচ্ছে অ্যাসিডটা, যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে মানে ডিসইন্টিগ্রেট করবে অ্যাসিড। আর দুই হচ্ছে কোনো কারণে আমরা যদি নোংরা জিনিস খাই তাহলে ওই নোংরা জিনিসটাকে, ধরুন ব্যাকটেরিয়া খেলেন, ধরুন কোনো পোকা খেলেন, জ্যান্ত মশা খেলেন, মাছি খেলেন, তারপর মেরে দেয়। এবারে আমরা কি করছি, যে ওষুধটা অ্যাসিডটাকে সাপ্রেস করে দেয়, সেই ওষুধটা 5 বছর ধরে খেয়ে খাই যদি, তাহলে কি হবে? অ্যাসিড তো নেই। তাহলে ভগবান যে ডিফেন্সের ব্যবস্থা করেছেন, সিকিউরিটি গার্ড করেছেন, ওই সিকিউরিটি গার্ড আমরা উড়িয়ে দিয়েছি। বুঝে গেছেন? তাহলে স্বাভাবিকভাবেই তখন স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে যাবে। স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ মানে আপনার কিচেন যেটা ক্ষুদ্রান্ত, যেটা পরিষ্কার থাকার কথা, ওখানে ব্যাকটেরিয়া এক্সেস গ্রো করবে। কেন? জলের সঙ্গে আমরা খাচ্ছি ব্যাকটেরিয়া। এইবারে ওই ব্যাকটেরিয়া এবারে যা খাবার খাবো ওই খাবার থেকে গ্যাস বানাবে, আর তার জন্য গ্যাস বাড়বে। তো মানুষ বলে যেটা গ্যাসের ওষুধ, আমি বলি ওটা গ্যাস বানাবার ওষুধ। ইনফ্যাক্ট ইটালিতে একটা সুন্দর স্টাডি হয়েছিল। ওরা কি করেছিল, যে ভদ্রলোকই 2 বছর ধরে কোনো কারণে ওই অ্যাসিডের ওষুধ প্যান 40 টাইপের খেয়েছে, তাদের ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের জন্য টেস্ট করেছিল এবং টেস্টে দেখেছিল 50% ওই সকল মানুষ তাদের ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়েছে স্মল। তাহলে আরেকটা আমার মেসেজ থাকবে, আননেসেসারি পিপিআই খাবেন না। আপনি বলুন ডাক্তার আমি তো থিওরিটিক্যালি বেস বললেন আননেসেসারি পিপিআই খাবেন না। পিপিআই যেমনি আমি খাই, বন্ধ করে দিই, তেমনি না আমার পেটে কষ্ট শুরু হয়ে যায়, একদম ঠিক। যেমন যে ড্রিঙ্ক করে সে প্রথমে অ্যালকোহল খায়, এইভাবে যে আমি বোতলটাকে খাচ্ছি, পরে বোতলটাকে খেয়ে বোতলটাকে খেয়ে না, অ্যালকোহলের মধ্যে এমন সিস্টেম আছে, ও আপনাকে ওর কবজাতে নিয়ে নেয়, ওর কবজাতে নিয়ে নেয়, যাতে ওটা ছাড়া আপনি বাঁচতে পারবেন। তেমনি পিপিআই কি করে, আপনি যদি কিছুদিন খান তারপর যদি বন্ধ করেন, তো তখন আপনার অ্যাসিড বেশি তৈরি হবে পেটে। ওকে, তার জন্য এগেন আমাদের হেল্প লাগবে। আমরা টিপিক্যালি আরো লোয়ার লেভেলের ওষুধ দিয়ে দিয়ে আপনাকে ডিঅ্যাডিক্ট করি পিপিআই। এখন কথাবার্তা চলছে পিপিআই ইভেন ব্রেনকে এফেক্ট করে, যে প্যান 40 খেয়ে যাচ্ছেন ব্রেনকে এফেক্ট করে। পিপিআই আপনার হার্টকে এফেক্ট করে, পিপিআই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ করে, ইভেন পিপিআই ক্যান্সার করে। ক্যান্সার, আমার একটি মনে আছে লখনৌর একজন মানুষ আমার কাছে দেখাতে এসেছে, উনি পিপিআই খাচ্ছিলেন 30 বছর ধরে। মানে পিপিআই মানে কি? প্যান 40টা। এবং শুধু তাই নয়, যখনই কোনো নতুন ব্র্যান্ড এসেছে উনি সুইচ করে গেছে, যে একটা নতুন এসেছে, আগামী প্লাজো খাচ্ছে, আমার প্যান্টো প্লাজো হচ্ছে, প্যান্টো প্লাজো খাচ্ছে, তারপর ল্যান্সো প্লাজো খাচ্ছে। এন্ড ইন্ডিয়া একমাত্র কান্ট্রি যেখানে আপনি যা ইচ্ছা ওষুধ কিনে নিতে পারেন। তাই বোধহয় রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজা। তাই হয়তো উনি লিখেছিলেন, তাই না? এইবারে আপনি ওষুধ খেয়ে কিনে নিতে পারেন, সেটা কিনে নেওয়ার কথা নয়। আমেরিকায় গিয়ে কিনতে পারবেন না, সিঙ্গাপুরে গিয়ে কিনতে পারবেন না, জাপানে কিনতে পারবেন না, কোরিয়াতে কিনতে পারবেন না। এইবারে এর ফলটা কি হচ্ছে, যে পিপিআই যদি অনেক দিন ধরে খান, আপনি ওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এবারে ওই ভদ্রলোক খেয়েছিলেন, তারপর উনি এলেন, আমি মাপলাম ওনার পেটের ভিতরে অ্যাসিড, ওটা আমরা মাপতে পারি। একটা ছোট্ট পাতলা টিউব থাকে, যেটাকে আমরা বলি 24 আওয়ার পিএইচ মেট্রি। ওই টিউবটা আমরা পাকস্থলীর মধ্যে ঢুকিয়ে দিই। তারপরে কি হবে, টিউবে ও অ্যাসিডটা মাপে 24 ঘন্টা ধরে। 24 ঘন্টা ধরে অ্যাসিডটা মাপে দিয়ে কম্পিউটারে আমাকে ডেটা দিয়ে দেয় যে 24 ঘন্টায় এনার কোন সময় কত অ্যাসিড। এবারে দেখলাম অ্যাসিডই নেই, টোটাল অ্যাসিড খতম হয়ে গেছে। পিএইচ দিয়ে আমরা দেখি যে অ্যাসিডটা কতটা। কেমিস্ট্রিতে যেমন পিএইচ এর কথা বলে, ওর পিএইচ ছিল 7 থেকে 8, যেখানে থাকার কথা 1 থেকে 1.5। তারপরে আমরা ভাবলাম যে দেখা যাক যদি একে ওই প্যান 40 রিমুভ করে ডিঅ্যাডিক্ট করে অ্যাসিড ফিরে আসে। প্যান 40 রিমুভ করে ডিঅ্যাডিক্ট করে অ্যাসিড ফেরাবার জন্য ওনার হলো চেষ্টা, 6 মাস বাদে অ্যাসিড ফিরে এলো।
যখনই এরকম অ্যাসিড ফিরে আসে না, ধীরে ধীরে স্টমাকটাতে ক্যান্সার হয়ে যায়, উনি ক্যান্সার হয়ে মারা গেল। তাহলে স্বাভাবিকভাবেই এইগুলো নিজে ডাক্তারি করাটা ঠিক নয়, এর রিস্ক আছে। যেমন যে গাড়ি চালাতে জানেন না, তিনি যদি গাড়ি চালাতে শুরু করেন তাহলে যেমন অ্যাক্সিডেন্ট হয়, যারা প্লেন চালাতে জানেন না প্লেন চালাতে শুরু করেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এইবারে ডক্টর বটব্বেল আপনাকে বলছিলেন যে পেটের সঙ্গে ব্রেন কানেক্ট। আমি একটা পেশেন্টের হিস্ট্রি শুনি, তার আগে বলি পেটের সঙ্গে ব্রেন কেন কানেক্ট। কেন ব্রেনে আমাদের নার্ভ সেল আছে, তাই তো? ব্রেনে নার্ভ সেল আছে, নার্ভ সেল মানে স্নায়ু কোষ, তাই না? তাহলে ব্রেনে যে নার্ভ সেল আছে, বলুন শরীরের কোন জায়গায় সবচেয়ে বেশি নার্ভ সেল আছে ব্রেনের পরে, মানে সেকেন্ড পজিশনে কে, সেটা হচ্ছে পেট। সেই জন্য এটাকে বলা হয় বিগ ব্রেন, এটাকে বলা হয় লিটল ব্রেন। তার মানে দুটোই ব্রেন, আপনার মাথাও ব্রেন, এটাও ব্রেন। ওটা বিগ ব্রেন, এটা লিটল ব্রেন। এবারে আমরা উদাহরণ দিচ্ছি। এই ভদ্রলোক 3 বছর ধরে এনার কাহিনী আমার কাছে এসেছেন দেখাতে। উনি বলছেন 2 থেকে 3 মাস অন্তর অন্তর একবার করে পাতলা পায়খানা হইলে 7 দিন 10 দিন 15 দিন থেকে। তার মানে 3 বছর ধরে উনি ভুগছেন। প্রত্যেক 2 থেকে 3 মাস ওনার পাতলা পায়খানা হবে। যখনই পাতলা পায়খানা হবে তখন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলবে। বলছে দিনে 6 থেকে 7 বার হয়, কখনো কখনো রাত্রেবেলাও উঠে পায়খানা যেতে হয়, আর মলে কোনো রক্ত নাই। তার মানে কি, ওনার একটা ক্রনিক ডায়রিয়া আছে। ডায়রিয়া তো আছে, কেন পাতলা পায়খানা হচ্ছে? ক্রনিক কেন? 1 মাসের বেশি চললে আমরা পরিভাষায় বলি ক্রনিক। এই সময়তে আরেকটা জিনিস উনি বললেন, বড় ইন্টারেস্টিং। উনি বললেন যখনই আমার পায়খানা হয় ওরকম, তখন আমার ব্রেনে প্রচন্ড কনফিউশন। উনি ব্যাংকে চাকরি করেন, ওই সময়তে ভুলভাল হিসাব নিকেশ করেন। কয়েকবার ওনার ফাইনও হয়েছে তার জন্য, কেন উনি ভুল হিসাব করে একটা জিনিসের জায়গায় আরেকটা দিয়ে দিয়েছেন, তার জন্য ফাইনও হয়েছে, ওকে লেটারও এসেছে। এইবারে উনি আদারওয়াইজ ওবিজ, দেখুন ওনার ওয়েট ছিল, আমি বলছি পরে আছে, তো উনি ওবিজ মানে মোটা, হ্যাঁ, 90 কেজি ওয়েট আর 160 সেন্টিমিটার হাইট। 160 সেন্টিমিটার হাইট, 90 কেজি ওয়েট, তার মানে উনি বেশি মোটা। কি করে বলবেন বেশি মোটা? আমরা ডাক্তাররা কি করি, যত আপনার হাইট সেন্টিমিটারে তার থেকে 100 মাইনাস করি, ওইটাই আপনার আইডিয়াল। তার মানে ওনার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, তাহলে 100 মাইনাস করলে কি হবে? 60। কত ওয়েট? 90 কেজি। ওয়েট কেন বেশি হয়? আমি মানুষকে জিজ্ঞেস করি আপনি বাঁচার জন্য খান কি খাওয়ার জন্য বাঁচেন? যদি খাওয়ার জন্য বাঁচেন তাহলে মোটা হয়, যদি বাঁচার জন্য খান তাহলে মোটা হবে। মোটা হলে তাড়াতাড়ি পড়বেন, নানা রকমের ব্যাধি হবে। মোটা হলে অনেক সময় জীবন ছোট হয়ে যায়। ওকে, তাহলে বাঁচার জন্য খান, খাওয়ার জন্য বাঁচবেন। নাম্বার 2, খাবার আপনাকে আর্ন করতে, নিয়ম তাই করেছে প্রকৃতি। এককালে যখন মানুষ বনে থাকতো, যখন আমরা সভ্য হই নাই, জানি না আমরা সভ্য হয়েছি কিনা, কিন্তু যখন সভ্য হই নাই, তখন কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হতো সামান্য খাবারের জন্য। মাইলের পর মাইল দৌড়ে বেড়াতে হতো খাবার কালেক্ট করতে। এখন খাবার প্যাকেটে এসে যায়, অনলাইন ডেলিভারি হয়, সুইগি জোম্যাটো। ওকে, তার ফলে খাবার খেলে, খাবার আর্ন করতে, খেতে গেলে পরিশ্রম করতে হবে। যেদিন আপনি পরিশ্রম করবেন না, ওদিন আপনি খাবার আর্ন করেননি প্রকৃতির নিয়ম অনুযায়ী, সেদিন খাবেন। তাহলে উনি ওয়েট আছে বেশি, ওবিসিটি থাকা ভালো। ওবিসিটিতে ফ্যাটি লিভার হয়, ওবিসিটিতে ডায়াবেটিস হয়, হাই প্রেসার হয়, লিপিড প্রবলেম হয়, ওবিসিটিতে জীবন ছোট হয়ে যায়। তাহলে ওবিসিটি থাকলে প্লিজ এক্সারসাইজ বেশি করুন, খাবার কম করুন। যাই এইবারে এটা কি হচ্ছে, এটা লোকটা যখনই পাতলা পায়খানা হচ্ছে তখনই ব্রেনে কেন কনফিউশন হচ্ছে, কেন কনফিউশন হচ্ছে সেটাই বলে দিচ্ছে। পেট আর ব্রেন কানেক্টেড। আমি সাসপেক্ট করলাম ওনার স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আছে, এটা সাসপেক্ট। কারণ ওবিজ পিপলদের স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ বেশি হয়, কেন ওদের মুভমেন্ট অফ দ্য ইন্টেস্টাইন বা পেট কমে যায়। ওকে,
এবারে ডাক্তাররা কিন্তু ওই ফেলুদা নয়, ওই সত্যজিৎ রায়ের ফেলুদা পড়েন, ওরা ডিটেকটিভরা কি করে, ইনফরমেশন কালেক্ট করে ওটা নিজের ব্রেনে অ্যানালাইজ করার পরে সাসপেক্ট করে, যেমন ফেলুদা সাসপেক্ট করতো কে মার্ডার করেছে, সেরকম ডাক্তাররা সাসপেক্ট করে এই রোগটা কি, এই রোগটা কি, এই রোগটা। তারপরে ডাক্তারও পরীক্ষা নিরীক্ষা করে, যেমন ফেলুদা পরীক্ষা নিরীক্ষা করতেন, তাই তো। এবারে আমরা পরীক্ষা করলাম, এন্ড পরীক্ষাতে যে টেস্টটা করা হয় সেটা বলে গ্লুকোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট। গ্লুকোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট কি হবে, আমরা ওনার শ্বাসে হাইড্রোজেনটা মাপব যখন উনি খাবার খাচ্ছেন, তারপরে আমরা ওনাকে 75 গ্রাম গ্লুকোজ খাবে। গ্লুকোজটা নরমালি আপনি যখন খাবেন পুরোটা সু করে আপনার সিস্টেমে ঢুকে যাবে পেট থেকে, কিন্তু যদি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে ব্যাকটেরিয়াও খাবে, আর ব্যাকটেরিয়া খেলে হাইড্রোজেন প্রডিউস করে, হিউম্যান কখনো হাইড্রোজেন প্রডিউস করে। এবারে দেখুন ওনাকে গ্লুকোজ খাওয়ার পরে কিরকম হাইড্রোজেন বেড়ে গেছে, 14 ছিল ফাস্টিং এ, চলে গেছে 30 এ, তাহলে ডায়াগনোসিস হয়ে গেল স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তারপরে ওনাকে আমরা ব্যাকটেরিয়া মারার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিলাম, বাট এই অ্যান্টিবায়োটিকটা ইন্টারেস্টিং, এই অ্যান্টিবায়োটিকটা পেটেই কাজ করে, পেট থেকে ভিতরে ঢোকে না, বডির ভিতরে, শুধুমাত্র পেটে কাজ। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর উনি সুস্থ হয়ে পড়লেন। তাহলে আমি একটা কেস দিয়ে দেখলাম আমরা ডাক্তারগুলো কি করি, আমরা ওটাই করি যেটা ফেলুদা করতেন। আমরা হিস্ট্রি নিই, ফেলুদাও হিস্ট্রি নিতেন ক্রিমিনালের কাছে, সরি যার ভিকটিমের কাছে। তারপরে ফেলুদা সাসপেক্ট করতেন কে কে খুনি হতে পারে, তারপরে ফেলুদা কি করতেন, বিভিন্ন জায়গায় যে যেতেন, ঘুরতেন, দেখতেন, ওগুলো ওনার এক্সপেরিমেন্ট, আমাদের এটা এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে একটা কেস দিয়ে আপনাকে কিছু বোঝাবার চেষ্টা করলাম, আরো কিছু যদি শুনতে চান শোনাবো, তার আগে আমার অনেক কিছু কোশ্চেন অ্যান্সার চললে ভালো হয়। না, আরেকটা কথা বলা খুব দরকার। এই যে আজকে কি হচ্ছে জানেন তো, সমস্ত ইনভেস্টিগেশন গুলো খুব কষ্ট। কেন কষ্ট? এর জন্য কি ডাক্তার কোথায় মোটেই আমাদিকে বলুন, একটা স্টেথো, একটা পেন আর একটা খাতা নিয়ে বসে আমরা ফ্রি হেলথ কেয়ার দিই, ওকে। কিন্তু মানুষই বলবে ডাক্তার বলে আল্ট্রাসাউন্ড তো করাবেন না, ডাক্তার বলে সিটি স্ক্যান তো করাবেন না, ডাক্তার বলে এন্ডোস্কোপি কোলোনোস্কোপিটা কই করালেন? তো এই মেশিন গুলো তো ইন্ডিয়াতে বনে না। তাহলে ইন্ডিয়াতে যদি বনে না, আজকে আমেরিকাতে ট্রাম্প সাহেব তো চেল্লাচ্ছেন কেন? কেন ওনার মেশিন কম বিক্রি হচ্ছে বিদেশে। তাহলে আমেরিকা যে দেখবেন একটা কলা পাকার দাম হচ্ছে 350 টাকা, ওকে। তাহলে স্বাভাবিকভাবে ট্রাম্প সাহেবকে ওর দেশটাকে রাখতে হবে, পারছি পয়সা চাই, বিদেশ থেকে পয়সা আনতে হবে। আমেরিকার লোকেরা বিশেষ কাজ করে না, আমেরিকার যারা কাজ করে তারা অধিকাংশ ইন্ডিয়া অথবা বাংলাদেশ অথবা তার থেকেও যে কাজ করে, আমেরিকার লোকেরা বসে বসে খায় মজা। এইবারে জিনিসটা হচ্ছে যে তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি ইকুইপমেন্ট কিনবো জাপান থেকে, আমেরিকা থেকে, ওই ইকুইপমেন্ট তো কস্টলি, কিন্তু যে কোনো দেশ যখন ইকুইপমেন্ট বিক্রি করবে ও আপনাকে দেখবে না যে আপনি গরিব কি বড় লোক, ও দেখবে আমার দেশকে ঠিক রাখতে। তাহলে স্বাভাবিকভাবে ওর জন্য কি করতে হবে, আপনাকে ইন্ডিয়াতে বানাতে হবে জিনিস। ইন্ডিয়াতে যখনই জিনিস বানাবেন তখন ও সস্তা হয়। আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা ইনফ্লিক্সিম্যাব বলে একটা ওষুধ দিতাম আইবিডিতে, একটা ডোজের পড়তো 90,000 টাকা। আজ থেকে 15 বছর 20 বছর আগে ইনফ্লিক্সিম্যাব বিদেশ থেকে কেনা হতো, আমেরিকা থেকে কেনা হতো, একটা ডোজের পড়তো 90,000 থেকে 1 লাখ, আর প্রত্যেক 2 মাস অন্তর নিতে হবে। আমি বলুন তো কি করে চিকিৎসা করব? এখন সেই ইনফ্লিক্সিম্যাব ইন্ডিয়াতে তৈরি হয় 12 থেকে 14,000 টাকা তো। তার মানে আপনাকে এখানে বানাতে হবে। আপনার বানাচ্ছে কে? বানাচ্ছে ইন্ডিয়া। কোথায় বানাচ্ছে? আমেরিকাতে বানাচ্ছে। কেন না? উই আর ডুইং এ বিজনেস অফ লস। আমি একটা ছেলেকে আমার দেশে জন্মগ্রহণ করছি, সেই ছেলেটা আমার দেশে সাবসিডাইজ পড়াশোনা করছে, আমার মা সমস্ত কষ্ট নিচ্ছেন, প্রসবের যন্ত্রণা 9 মাস 10 মাস পেটে রাখা, আমার শিক্ষকরা পড়াচ্ছেন কোন রকম করে, তারা এক্সট্রা কাজ করছেন। এই ডক্টর দেখুন, উনি হসপিটালে ডিউটি করেছেন,
তারপরে ওনার লাইভলিহুডের জন্য উনি বিকেলে প্র্যাকটিস করেছেন। কি হয়েছে তাতে? ওনার সারাটা দিন শুধু কাটে গেছে। তাই তো লিখেছি আমি যে আমি ছুটি অক্লান্ত নাবিক সংসারের কর্তব্য তারায় কর্মযোগী আমি চিকিৎসা সৈনিক কর্ম অবিরাম নিরূপণ। তারপরে কি হলো? ওই ছেলেটা 1000 ছেলে জন্ম নিল, একটা ছেলে সুপার করলো, ওই ছেলে তো আমেরিকা চলে। তো আমেরিকা যদি চলে যাবে তো আমেরিকা তো যা বানাবে 100 টাকার জিনিস 1 লাখ 2 লাখ 5 লাখ বিক্রি হবে এই দেশে। তাহলে আপনাকে ব্রেন হতে দেওয়া চলবে না। কারণ 1000 বাচ্চার আমার মারা যদি জন্ম দেন, তারপরে একটাই ছেলে এরকম সুপার বয় যে আমেরিকা যায়। চায়না এখন রিপাবলিকান ব্রেন হচ্ছে। তার জন্য আমাকে ডেভেলপ করতে হবে R&D ফেসিলিটি, যেখানে রিসার্চ হবে, ডেভেলপমেন্ট হবে, বিজনেস ওখান থেকে হবে, সারা পৃথিবীতে আমি এক্সপোর্ট। এইবারে জিনিসটা হচ্ছে দ্যাটস ওয়াই উই নিড ব্রেক ইন ইন্ডিয়া। এই যে মার্কারটা দেখেছেন, এটা দিয়ে আমরা কোলনের ট্রানজিট মাপি। তার মানে আমার বৃহদন্তটা কত তাড়াতাড়ি চলছে বা কত স্লো চলছে। অনেক সময় বৃহদন্ত যখন স্লো চলে তখন কনস্টিপেশন। আর আমরা যদি জানতে পারি যে কেউ একজন কনস্টিপেশন হচ্ছে বৃহদন্ত স্লো চলার জন্য, তাহলে আমার চিকিৎসা পদ্ধতি আলাদা। এইবারে এই ট্রানজিট মার্কা আমেরিকাতে বিক্রি হয় একটা পেশেন্টের জন্য 50,000 টাকা, আর একটা পেশেন্ট হয়ে গেল ওটা আবার ইউজ করা যায় 50,000 টাকা। এবারে আমি এটার পিছনে পড়েছিলাম। অবভিয়াসলি আমার মার্কার ইজ মাচ বেটার দ্যান আমেরিকান মার্কার। আপনি দুটো টেস্ট পাশাপাশি রেখে দেখুন। এইবারে জিনিসটা হচ্ছে এটা আমি 2016 তে পেটেন্টের জন্য অ্যাপ্লাই করি। আমি বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে নেওয়ার পরে পেটেন্ট। হোয়াট ইজ পেটেন্ট? পেটেন্ট মানে হচ্ছে আমি যদি আজকে নতুন কিছু বানালাম যেটা পৃথিবীতে কেউ বানায়নি, তাহলে আমি কি করব? অ্যাপ্লাই করব আমার দেশকে পেটেন্টের জন্য। পেটেন্ট মানে হচ্ছে আমার দেশ ওটা সারা পৃথিবীতে জানিয়ে দেবে যেটা আমার সায়েন্টিস্টের বানানো, ওনারই থাকবে, আর কেউ ওটা নিতে পারবে, আর কেউ ওটা বানাতে পারবে। এবারে আমি 2016 তে পেটেন্ট দিতে অ্যাপ্লাই করি, কিছুই উত্তর পাই। তারপরে প্রথম 2023-এ আমি পেটেন্ট পেলাম। পেটেন্ট পাওয়া মানে কি? এখন এটাকে কেউ কপি করতে পারে, কপি করলেই কোর্টে কেস। তারপরে কি হলো? 2023-এ পেটেন্ট পাওয়ার পরে আমরা মেডিকেল শাস্ত্রে কি হয়, কোনো কিছু বানাতে গেলে বানিয়ে তো নিলাম, এবারে টেস্ট করতে হবে। টেস্ট কেন করতে হবে? আমি যেটা বানিয়েছি ওটা কি সেফ? ওটা কি মানুষের জন্য করাটা ঠিক হবে? ওতে কোনো ক্ষতি হতে পারে? 2 হচ্ছে ইজ ইট ইফেক্টিভ, যে এক তো সেফটি, 2 হচ্ছে এফিকাস। তো আমি তার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপ্লাই করলাম যে আমাকে টেস্ট লাইসেন্স। ইন্টারেস্টিং, 2021-এর আগে কোন ডিভাইস ইন্ডিয়াতে বানাবার জন্য কোন সিস্টেম ছিল? ইন্টারেস্ট, কারণ আমরা বলি 1947 আমরা সবই করেছিলাম। তার মানে ডিভাইসের জন্য কোনো সিস্টেম ছিল না। ওষুধের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। 2021-এ প্রথম ড্রাগ কন্ট্রোলার জেনারেল ইন্ডিয়াকে রেসপন্সিবিলিটি দেওয়া হলো যে তুমি এবারে ডিভাইসেরও দেখবে। এইবারে ওটার থেকে আমি অ্যাপ্রুভাল পেলাম ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে যে টেস্টের জন্য। তারপরে SGPGI আমরা টেস্ট করলাম। এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা ইনস্টিটিউট কি করে ভালো তৈরি হয়? কখনো একটা পাখিকে খাঁচায় রাখতে ভালো হয় না, পাখিকে উঠতে দিই। সেরকম আপনার ডাক্তার দিকে, আপনার সায়েন্টিস্ট দিকে খাঁচায় বেঁধে রাখবেন, ওদিকে কাজ করতে দিন, শুধু কাজের পরিবেশ। ওকে, তো SGPGI আমাকে এথিক্স ক্লিয়ারেন্স দিল, বললো গো অ্যাহেড, ডু দ্য টেস্ট। টেস্ট করলাম, ইট ইজ ভেরি ইফেক্টিভ, ইট ইজ 100% সেফ। তারপরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াতে এটা আমি অ্যাপ্রুভাল পেলাম ফর ফাইনাল মার্কেট। এখন এটা লখনৌর একটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, কিন্তু আমি ওই ফ্যাক্টরিকে বলেছি আমার একটা রিকোয়েস্ট। রিকোয়েস্টটা কি হচ্ছে? রিকোয়েস্টটা হচ্ছে আমার গ্রামের ফ্যাক্টরি, যে গ্রামে এককালে আমি বড় হয়েছিলাম, গরিব ঘর থেকে, খালি পায়ে 5 কিলোমিটার প্রত্যেক দিন চলতে হতো স্কুল যাওয়ার জন্য। খাওয়ার জন্য জল ছিল না, পুকুরের জল ডাইরেক্ট খেতে হতো, ইলেকট্রিসিটি ছিল না, ওখানে ফ্যাক্টরি। এন্ড ওই ফ্যাক্টরিতে যে সারা পৃথিবীতে এক্সপোর্ট হবে আর লেখা থাকবে ম্যানুফ্যাকচার্ড এট ওলতোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। And now this is going to happen. I am applying for a grant to the government of India.
যেটা এখন গ্র্যান্ড দিচ্ছে টু মেক ফ্যাক্টরিজ লাইক দিস। এবারে এটা হচ্ছে একটা পেটেন্টেড প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ট্রানজিমা। এন্ড আপনি বলবেন কস্ট কত? আমেরিকান মার্কেটটা 50,000 পার পেশেন্ট, এটা হচ্ছে 2,500 টাকা পার পেশেন্ট। তাহলে উই হ্যাভ টু মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে বানাতে হবে। আমার ইন্ডিয়ার যে সাকসেসফুল ছেলেটা কতিপয় ছেলে তাদেরকে ধরে রাখতে। থ্যাংক ইউ স্যার।